প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাস নাম্বার 2। আজকে হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আর হচ্ছে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন অর্থাৎ ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ আর হচ্ছে ব্যাকটেরিয়ার জনন সম্পর্কে জানবো। তো চলো আর দেরি না করে শুরু করে যাই। ফার্স্ট হচ্ছে আমরা জানবো ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ বা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন সম্পর্কে। ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ আমরা যখন জানবো, ব্যাকটেরিয়াকে আমরা কয়ভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথমে মনে রাখবে, ব্যাকটেরিয়াকে আমরা ক্লাসিফাই করি আকৃতি অনুসারে। আমরা কি কি ভাগে ভাগ করতে পারি? ব্যাকটেরিয়ার আকৃতি অনুসারে মানে হচ্ছে কি, আকৃতি অনুসারে মানে হচ্ছে ব্যাকটেরিয়াটা দেখতে কিরকম। কিছু ব্যাকটেরিয়া আমরা দেখবো দেখতে গোলাকার, কিছু ব্যাকটেরিয়া আমরা দেখবো দেখতে হচ্ছে লোহার রডের মতো দণ্ডাকার, কিছু ব্যাকটেরিয়া আমরা দেখবো এভাবে হচ্ছে কমার মতো দেখতে, কিছু ব্যাকটেরিয়া আমরা পাবো বর্গাকার। এইগুলাকে বলবো এক একটা আকৃতি। এই আকৃতির উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে কি কি ভাগে ভাগ করতে পারি। আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে, প্রথম টাইপটা হচ্ছে মনে রাখবা কক্ষাস। আমি বলতেছি কক্ষাস মানে কি। আমরা দেখবো কিছু ব্যাকটেরিয়া দেখতে একদম গোলাকার হয়। যেসব ব্যাকটেরিয়া দেখতে গোলাকার তাদেরকে বলা হয় হচ্ছে কক্ষাস। মনে থাকবে, তার মানে কক্ষাস মানে হচ্ছে কি, কক্ষাস মানে হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া। যেসব ব্যাকটেরিয়ার শেপ, যেসব ব্যাকটেরিয়ার আকৃতি গোলাকার, আমরা তাদেরকে বলবো কি, কক্ষাস। এখন দেখো কক্ষাস কয় টাইপের হইতে পারে। যদি একটা ব্যাকটেরিয়া থাকে, শুধুমাত্র একটা ব্যাকটেরিয়া থাকে, তবে সেটাকে আমরা বলবো হচ্ছে মনোকক্ষাস। অর্থাৎ হচ্ছে শুধুমাত্র একটা গুল্লা থাকলে সেটাকে আমরা বলবো মনোকক্ষাস। তাহলে মনোকক্ষাসে কি হবে? মনোকক্ষাস মানে হচ্ছে এখানে গোলাকার ব্যাকটেরিয়া শুধুমাত্র একটা। এরপরে হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া যদি দুইটা একসাথে থাকে তখন সেটাকে আমরা বলবো ডিপ্লোকক্কাস। ডিপ্লো মানে হচ্ছে দুই। তাহলে ডিপ্লোকক্কাসে কি হবে? এভাবে গোলাকার ব্যাকটেরিয়া দুইটা পরস্পরের সাথে একসাথে লেগে থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লোকক্কাস। এরপর আমরা পাবো হচ্ছে আরেক টাইপের কক্ষাস, টেট্রাকক্কাস। টেট্রাকক্কাস মানে কি? টেট্রা মানে কি? টেট্রা মানে মনে রাখবা চার। তাহলে টেট্রাকক্কাস মানে হচ্ছে কি? টেট্রাকক্কাস মানে হচ্ছে এভাবে কক্ষাস ব্যাকটেরিয়া কয়টা থাকবে? কক্ষাস ব্যাকটেরিয়া এভাবে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা কক্ষাস ব্যাকটেরিয়া একসাথে থাকবে। চারটা কক্ষাস ব্যাকটেরিয়া একসাথে থাকলে তখন সেটাকে আমরা বলবো কি, টেট্রাকক্কাস। এরপর দেখো, এরপর আমরা পাবো হচ্ছে কিছু ব্যাকটেরিয়া থাকবে এভাবে গোলাকার, কিছু ব্যাকটেরিয়া পরস্পরের সাথে এভাবে লেগে লম্বা একটা চেইনের মতো গঠন তৈরি করবে, লম্বা একটা শৃঙ্খল শাখার মতো গঠন তৈরি করবে। এই শাখার মতো গঠন তৈরি করলে তখন সেই টাইপেরটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস মনে রাখবা, স্ট্রেপ্টো মানে হচ্ছে, স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন আকার। স্ট্রেপ্টো কথাটার অর্থ হচ্ছে চেইন আকৃতির, চেইনের মতো। অর্থাৎ কিছু গোলাকার ব্যাকটেরিয়া একসাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে চেইনের মতো একটা স্ট্রাকচার গঠন করলে সেটাকে আমরা বলবো কি, স্ট্রেপ্টোকক্কাস। এরপর আমরা দেখব কিছু ব্যাকটেরিয়া পরস্পরের সাথে এভাবে, কিছু গোলাকার ব্যাকটেরিয়া পরস্পরের সাথে এভাবে যুক্ত হয়ে আঙ্গুরের থুকার নিয়ে গঠন সৃষ্টি করবে। তোমরা আঙ্গুর দেখছো না, আঙ্গুর কিভাবে থুকা টুকা আকারে থাকে। এই আঙ্গুরের থুকার নিয়ে গঠন তৈরি করলে তখন সেই টাইপটাকে আমরা বলবো হচ্ছে স্টেফাইলোকক্কাস। স্টেফাইলো কথাটা মানে হচ্ছে গুচ্ছাকারে থাকা। স্টেফাইলো মানে হচ্ছে কি, স্টেফাইলো মানে হচ্ছে গুচ্ছাকারে থাকা। তাহলে ব্যাকটেরিয়া যদি এভাবে গুচ্ছাকারে থাকে, কক্ষাস ব্যাকটেরিয়া গোলাকার ব্যাকটেরিয়া যদি এভাবে গুচ্ছাকারে থাকে, তবে সেটাকে আমরা বলবো কি, স্টেফাইলোকক্কাস। তাহলে এই হচ্ছে কক্ষাস ব্যাকটেরিয়ার টাইপ। তাহলে স্টেফাইলো মানে হচ্ছে কি, গুচ্ছাকারে থাকা। যেসব ব্যাকটেরিয়া কিভাবে থাকবে? গুচ্ছাকারে থাকবে। তাহলে হচ্ছে কক্ষাস ব্যাকটেরিয়া কি কি টাইপের আছে আমরা যদি আরেকবার জেনে নিই। কক্ষাস ব্যাকটেরিয়া আছে হচ্ছে মনোকক্কাস, মানে হচ্ছে যেখানে গোলাকার ব্যাকটেরিয়া শুধুমাত্র একটা থাকে। ডিপ্লোকক্কাস যেখানে গোলাকার ব্যাকটেরিয়া দুইটা থাকে। টেট্রাকক্কাস যেখানে গোলাকার ব্যাকটেরিয়া চারটা একসাথে অবস্থান করে। স্ট্রেপ্টোকক্কাস মানে হচ্ছে যেখানে গোলাকার ব্যাকটেরিয়াগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে চেইনের মতো গঠন তৈরি করে। এরপরে হচ্ছে স্টেফাইলোকক্কাস যেখানে হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়াগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে আঙ্গুরের থুকার মতো গঠন সৃষ্টি করে। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে।
এবার হচ্ছে আমরা আকৃতিগত দ্বিতীয় ক্লাসিফিকেশনটা জানবো। তাহলে আকৃতিগত প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে কি কক্কাস, অর্থাৎ যে সব ব্যাকটেরিয়া হচ্ছে দেখতে গোলাকার তাদেরকে আমরা বলবো কি কক্কাস। এরপর হচ্ছে আকৃতিগত শ্রেণীবিভাগ দ্বিতীয় টাইপ, মনে রাখবে দ্বিতীয় টাইপ হচ্ছে বেসিলাস। এখন দেখো বেসিলাস মানে কি? বেসিলাস মানে মনে রাখবে দণ্ডাকার। তোমরা ডান্ডা দেখছো না, দণ্ডাকার, এই বা হচ্ছে লোহার রডের মতো বা হচ্ছে রডের মতো। তাহলে দণ্ডাকার বা হচ্ছে রডের মতো যদি ব্যাকটেরিয়া শেপ হয়, এভাবে হচ্ছে দণ্ডাকার বা রডের মতো যদি ব্যাকটেরিয়া শেপ হয়, তবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বেসিলাস। তাহলে বেসিলাসের মধ্যে কি কি আছে? বেসিলাসের মধ্যে হচ্ছে যদি এভাবে একটা দণ্ড থাকে শুধুমাত্র, তবে সেটাকে আমরা বলবো মনোবেসিলাস। আমরা কক্ষাসের ক্ষেত্রে একটা কক্ষাস থাকলে সেটাকে আমরা বলছি কি মনোকক্ষাস। তাহলে একটা এভাবে যদি শুধুমাত্র একটা রড শেপ ব্যাকটেরিয়া থাকে তবে সেটাকে আমরা বলবো মনোবেসিলাস। যদি হচ্ছে এভাবে দুইটা রড শেপ ব্যাকটেরিয়া পরস্পরের সাথে, এই ধরো একটা ব্যাকটেরিয়া, এই ধরো আরেকটা ব্যাকটেরিয়া, তারা দুইজন যদি পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে, দুইটা ব্যাকটেরিয়া রড শেপ ব্যাকটেরিয়া দুইটা পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লোবেসিলাস। ডিপ্লোবেসিলাস। এরপর দেখো বেসিলাসের ক্ষেত্রে মনে রাখবো বেসিলাসে আমরা কোনো টেট্রা বেসিলাস পাবো না। যেখানে হচ্ছে আমরা এখানে টেট্রা কক্ষাস পাইছিলাম, সেখানে বেসিলাসের ক্ষেত্রে আমরা কখনোই টেট্রা বেসিলাস পাবো না। এরপর বেসিলাসের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এরপরের টাইপ হচ্ছে স্ট্রেপ্টোবেসিলাস। স্ট্রেপ্টোবেসিলাস। তাহলে দেখো স্ট্রেপ্টো মানে আমরা কি শিখে আসছি একটু আগে, মনে করো তো স্ট্রেপ্টো মানে হচ্ছে কি চেইনের মতো গঠন তৈরি করা। তাহলে এখানেও স্ট্রেপ্টোবেসিলাস গুলো কি হবে? বেসিলাস ব্যাকটেরিয়া যদি এভাবে পরস্পরের সাথে যুক্ত হইতে হইতে একটা লম্বা চেইনের মতো গঠন তৈরি করে ফেলে, পরস্পরের সাথে যুক্ত হইতে হইতে একটা লম্বা চেইনের মতো গঠন তৈরি করে ফেলে, তবে সেটাকে আমরা বলবো স্ট্রেপ্টোবেসিলাস। এরপর হইতে পারে এখানে বেসিলাস কক্কোবেসিলাস। কক্কোবেসিলাস মানে কি? দেখো কক্কোবেসিলাসটা হচ্ছে কক্কাস আর বেসিলাসের মিশ্রণ। আমরা একটু আগে দেখে আসছি কক্কাস মানে হচ্ছে কি? কক্কাস মানে হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া, আর বেসিলাস মানে হচ্ছে দণ্ডাকার বা হচ্ছে রডের মতো ব্যাকটেরিয়া। যদি কোনো ব্যাকটেরিয়া গোল এবং হচ্ছে দণ্ডাকার এই দুইটার মিশ্রণ হয় তবে সেটাকে আমরা বলবো হচ্ছে কক্কোবেসিলাস। তাহলে সেটা দেখতে কিরকম হবে? দেখো সেটা দেখতে এভাবে বাঁকানো রডের মতো হবে, এভাবে বাঁকানো রডের মতো। এই বাঁকানো রডের মতো শেপটাকেই আমরা বলে থাকি কি কক্কোবেসিলাস। এরপর হচ্ছে বেসিলাসের আরেকটা টাইপ পাই আমরা, বেসিলাসের আরেকটা টাইপকে বলা হয় হচ্ছে পেলিসেট বেসিলাস। এখন দেখো পেলিসেট বেসিলাস মানে কি? পেলিসেট কথাটা আসছে হচ্ছে প্যারালাল থেকে। পেলিসেট কথাটা আসছে মনে রাখবা প্যারালাল শব্দটা থেকে। প্যারালাল মানে হচ্ছে কি? প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। যদি হচ্ছে বেসিলাস বা হচ্ছে রড শেপ ব্যাকটেরিয়া গুলো সমান্তরালে থাকে, যেমন ধরো এটা একটা বেসিলাস, এটা একটা বেসিলাস, এটা একটা বেসিলাস, এভাবে যদি তারা উলম্বভাবে সমান্তরালে থাকে, পরস্পরের সমান্তরালে থাকে, এই সমান্তরালে থাকলে এই স্ট্রাকচারটাকে আমরা বলবো হচ্ছে পেলিসেট বেসিলাস। তাহলে বেসিলাস ব্যাকটেরিয়া আমরা আবার কয় টাইপের পাইছি? ফার্স্টে আমরা জানবো বেসিলাস মানে হচ্ছে কি? বেসিলাস মানে হচ্ছে দণ্ডাকার বা হচ্ছে রড শেপড ব্যাকটেরিয়া। এখানে হইতে পারে মনোবেসিলাস যদি হচ্ছে একটা রডের মতো ব্যাকটেরিয়া থাকে শুধুমাত্র, ডিপ্লোবেসিলাস যদি হচ্ছে দুইটা রডের মতো ব্যাকটেরিয়া একসাথে থাকে, স্ট্রেপ্টোবেসিলাস যদি হচ্ছে অনেকগুলো রডের মতো ব্যাকটেরিয়া একসাথে যুক্ত হয়ে একটা লম্বা চেইনের মতো গঠন তৈরি করে। মনে রাখবে স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন। আর হচ্ছে কক্কোবেসিলাস যেখানে হচ্ছে ব্যাকটেরিয়াটা কক্কাস আবার বেসিলাস দুই টাইপের। কক্কাস মানে কি? এটা গোলাকার, আবার বেসিলাস মানে দণ্ডাকার। অর্থাৎ হচ্ছে এখানে কি গোল আর হচ্ছে দণ্ডাকারের মিশ্রণ, অনেকটা এই শেপ হয়ে যায় সেটা। আর পেলিসেট বেসিলাস আরেকটা। পেলিসেট মানে মনে রাখবো আমরা প্যারালাল বা হচ্ছে সমান্তরাল। আশা করি ক্লিয়ার হয়েছে এতটুকু পর্যন্ত। তাহলে আমরা দেখো আকৃতি অনুসারে আমরা এই পর্যন্ত দুইটা ক্লাসিফিকেশন পাইছি, একটা হচ্ছে গোলাকার বা হচ্ছে কক্কাস, আর একটা হচ্ছে বেসিলাস বা হচ্ছে দণ্ডাকার। এবার আমরা যাব হচ্ছে আকৃতি অনুসারে আমরা আর কি কি ক্লাসিফিকেশন পাই ব্যাকটেরিয়ার। মনে রাখবা আকৃতি অনুসারে আমরা আরেকটা পাই হচ্ছে কমাকৃতির বা হচ্ছে কমার মতো দেখতে ব্যাকটেরিয়া। কমার মতো দেখতে ব্যাকটেরিয়াকে বলা হয় ভিব্রিও। তাহলে ভিব্রিও মানে হচ্ছে কি? ভিব্রিও মানে হচ্ছে কমাকৃতির ব্যাকটেরিয়া। কমাকৃতির ব্যাকটেরিয়াকে আমরা বলবো কি? ভিব্রিও। তাহলে ভিব্রিও ব্যাকটেরিয়াটা দেখতে কিরকম হবে? দেখতে হবে একটা কমার মতো। আমরা সবাই কমা চিহ্নটা চিনি, আমরা যেই কমা দিই। তাহলে এখানে এই কমাকার একটা ব্যাকটেরিয়া
এক টাইপের ব্যাকটেরিয়া আছে। এই কমার মতো দেখতে ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় হচ্ছে ভিব্রিও। এরপর দেখো চতুর্থ আমরা আর কিছু ব্যাকটেরিয়া পাই যেগুলো হচ্ছে সাপের মতো আঁকাবাঁকা স্পাইরালি থাকে, অর্থাৎ হচ্ছে সর্পিলাকার। এই সর্পিলাকার ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় স্পাইরিলাম। স্পাইরিলাম মানে হচ্ছে স্পাইরাল বা সর্পিলাকার, সর্পিলাকার মানে হচ্ছে সাপের মতো। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কিরকম হবে? এই ব্যাকটেরিয়াগুলো এভাবে সাপের মতো আঁকাবাঁকা হবে, এভাবে সাপের মতো আঁকাবাঁকা হবে, এভাবে সাপের মতো আঁকাবাঁকা ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলবো কি? স্পাইরিলাম। এরপর আমরা পাবো হচ্ছে আরেক টাইপ, আকৃতি অনুসারে আরেক টাইপ পাবো বহুরূপী। বহুরূপী ব্যাকটেরিয়া মানে মনে রাখবে যাদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এগুলো হচ্ছে যে কোনো শেপ ধারণ করতে পারে, নির্দিষ্ট কোনো আকৃতি নেই। যেসব ব্যাকটেরিয়া নির্দিষ্ট কোনো আকৃতি নাই তাদেরকে আমরা বলবো কি? তাদেরকে আমরা বলবো হচ্ছে বহুরূপী ব্যাকটেরিয়া। এরপর দেখো আকৃতি অনুসারে আমরা আর কিছু ব্যাকটেরিয়া পাবো যারা হচ্ছে তারার মতো। আমরা সবাই তারা দেখছি না? তারার মতো ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় তারকাকার, বা হচ্ছে তারার ইংলিশ কি? স্টার। স্টার থেকে আসছে স্টিলেট। তাহলে যারা তারার মতো তাদেরকে বলা হয় স্টিলেট ব্যাকটেরিয়া। তাহলে স্টিলেটটা হচ্ছে কিরকম? স্টিলেট মানে হচ্ছে তারকাকার ব্যাকটেরিয়া, মানে এটা দেখতে অনেকটা কিসের মতো হবে? অনেকটা তারার মতো হবে, স্টার শেপড হবে। এই স্টার শেপড ব্যাকটেরিয়াকে আমরা বলবো স্টিলেট ব্যাকটেরিয়া। আর কিছু ব্যাকটেরিয়া আমরা পাবো হচ্ছে এভাবে বর্গের মতো। আমরা চতুর্ভুজ শিখছি, চতুর্ভুজের মধ্যে একটা টাইপ হচ্ছে কি? বর্গ। বর্গের ক্ষেত্রে কি হয়? চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। কিছু ব্যাকটেরিয়া দেখবো আমরা এরকম বর্গের মতো দেখতে। বর্গের মতো দেখতে ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় হচ্ছে বর্গাকার ব্যাকটেরিয়া। এগুলো সব আমরা শেপ অনুসারে ক্লাসিফাই করতেছি। আর কিছু ব্যাকটেরিয়া দেখবো আমরা সুতার মতো, সুতাকে বলা হয় হচ্ছে ফিলামেন্ট। ফিলামেন্ট মানে হচ্ছে সুতা, এভাবে সুতার মতো। এই সুতার মতো ব্যাকটেরিয়া গুলোকে বলা হয় হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। তাহলে আশা করি আকৃতি অনুসারে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা ক্লিয়ার হয়েছে। তাহলে আকৃতি অনুসারে আমরা ব্যাকটেরিয়ার কি কি টাইপ পাইছি দেখো। ফার্স্টে আমরা পেয়ে আসছি কি? ফার্স্টে আমরা পাইছি কক্কাস। কক্কাস মানে যেসব ব্যাকটেরিয়া গোলাকার। আকৃতি অনুসারে আমরা সেকেন্ডে পাইছি কি? বেসিলাস। বেসিলাস মানে হচ্ছে কি? যেসব ব্যাকটেরিয়া দণ্ডাকার বা হচ্ছে রডের মতো দেখতে। এরপর আকৃতি অনুসারে তৃতীয় ক্লাসিফিকেশনটা আমরা পাইছি কি? ভিব্রিও। ভিব্রিও মানে হচ্ছে কি? কমাকৃতির ব্যাকটেরিয়া। এরপর আকৃতি অনুসারে আমরা চতুর্থ টাইপ পাইছি কি? স্পাইরিলাম। স্পাইরিলামটা আসছে স্পাইরাল থেকে। স্পাইরাল মানে হচ্ছে সর্পিলাকার, সাপের মতো আকৃতি বিশিষ্ট। এরপর আমরা পাইছি কিছু ব্যাকটেরিয়া নির্দিষ্ট কোনো আকৃতি ছিল না, তাদেরকে আমরা বলবো বহুরূপী ব্যাকটেরিয়া। এরপর কিছু ব্যাকটেরিয়া আমরা পাইছি কি? তারকাকার, স্টারের মতো, তারার মতো। এই স্টারের মতো ব্যাকটেরিয়া গুলোকে আমরা বলবো স্টিলেট। এরপর কিছু ব্যাকটেরিয়া পেয়েছি আমরা বর্গাকার, বর্গের মতো দেখতে। আর কিছু ব্যাকটেরিয়া আমরা পেয়েছি সুতার মতো, যেগুলোকে আমরা বলবো ফিলামেন্টাস। আশা করি আকৃতি অনুসারে ক্লাসিফিকেশনটা বোঝা গেছে। এবার আমরা হচ্ছে রঞ্জন ক্ষমতার ভিত্তিতে ক্লাসিফাই করব ব্যাকটেরিয়াকে। রঞ্জন ক্ষমতা মানে মনে রাখবে রং ধারণ করার ক্ষমতা। আমি একটু জিনিসটা ইজি করে বোঝার জন্য একটা কথা বলি। এটা ধরো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা, আমরা প্রিভিয়াস ক্লাসে ব্যাকটেরিয়ার গঠন পড়ে আসছি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দেখে আসছি আমরা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে কি? পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান মনে রাখবা। পেপটিডোগ্লাইকান থেকে একটা নিয়ম মনে রাখবা, যেসব ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকানটা ঠিক, পেপটিডোগ্লাইকান লেয়ার ঠিক থাকে, সেসব ব্যাকটেরিয়া মনে রাখবা রং ধারণ করতে পারে, রং ধরে রাখতে পারে। আমি যদি ওই ব্যাকটেরিয়াতে একটা রং দিই, একটা কালার দিই, সে ওই কালারটাকে বেশিক্ষণ ধরে রাখবে। যেসব ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান ঠিক বা হচ্ছে পুরো মোটা, তারা হচ্ছে কি করতে পারে? তারা রং ধারণ করতে পারে, রং ধারণ করতে পারে। আর যদি এখন হয় কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ার পাতলা, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি কার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান পুরো ছিল, পেপটিডোগ্লাইকান ঠিক ছিল হচ্ছে কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। একটু মনে করে ট্রাই করো। আর পেপটিডোগ্লাইকান পাতলা ছিল বা হচ্ছে থিন ছিল কার ক্ষেত্রে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তাহলে যাদের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকানটা থিন তারা কি হবে? তারা হচ্ছে রং ধারণ করতে পারে না। এবার মনে রাখবা ব্যাকটেরিয়াতে আমরা তোমাদের লেভেলে যতটুকু মনে রাখতে হবে, ব্যাকটেরিয়াতে আমরা যে রংটা দিই সেই রংটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। এটা একটা রং,
এই রংটা আমি যদি ব্যাকটেরিয়াতে দিই, যেসব ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ারটা পুরু বা হচ্ছে মোটা, তারা কি করতে পারবে? রং ধারণ করতে পারবে। অর্থাৎ পেপটিডোগ্লাইকান লেয়ার ঠিক কাদের হয়, এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলে আসছি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ারটা ঠিক হয়। আর হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ারটা থিন কাদের হয়? থিন হয় হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ারটা থিন হয়। তাহলে যেসব ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান লেয়ারটা ঠিক, তারা হচ্ছে এই রংটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে, রংটা ধারণ করতে পারবে। আর যাদের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা থিন, তারা এই রংটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, অর্থাৎ হচ্ছে তারা কি কালারলেস হয়ে যাবে খুব দ্রুত। তাহলে রঞ্জন ক্ষমতার ভিত্তিতে আমরা দুইটা টাইপ পেয়ে গেছি, অলরেডি কিন্তু আলোচনা করে ফেলছি। একটা হচ্ছে কি গ্রাম পজিটিভ, যারা রংটাকে ধরে রাখতে পারে কারণ তাদের পেপটিডোগ্লাইকান লেয়ার পুরু। আর একটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ, যারা হচ্ছে রংটা ধরে রাখতে পারে না কারণ হচ্ছে কি তাদের পেপটিডোগ্লাইকান লেয়ারটা পাতলা। তাহলে হচ্ছে রঞ্জন ক্ষমতার ভিত্তিতে ব্যাকটেরিয়া হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, যে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে কারণ তার পেপটিডোগ্লাইকান লেয়ারটা পুরু। এরপর আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ, মানে হচ্ছে সে ক্রিস্টাল ভায়োলেট রংটা ধারণ করতে পারে না। কেন ধারণ করতে পারে না? কারণ তার পেপটিডোগ্লাইকান লেয়ারটা হচ্ছে পাতলা বা হচ্ছে থিন। আশা করি রঞ্জন ক্ষমতার ভিত্তিতে ক্লাসিফিকেশনটা তোমাদের বোঝা গেছে। এবার আমরা আরেকভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করি, সেটা হচ্ছে ফ্লাজেলার ভিত্তিতে। একটু যদি মনে করো, আমরা ব্যাকটেরিয়া থেকে আমি যদি একটা সিম্পল স্ট্রাকচার রাখি, এই ধরো একটা ব্যাকটেরিয়া থেকে ছোট ছোট প্রবর্ধন বের হয়েছিল, যেগুলোকে আমরা বলছিলাম পিলি। আমরা এখানে পিলি নিব না, আমরা এখানে ফ্লাজেলা নিব। আর কিছু হচ্ছে এভাবে বড় প্রজেকশন বের হয়েছিল, এভাবে বড় প্রজেকশন বের হয়েছিল। এই বড় প্রজেকশন গুলোকে আমরা বলছিলাম, বড় প্রজেকশন মানে বড় উপবৃদ্ধি বের হয়েছিল, যেগুলো ছিল একটু আঁকা বাঁকা, এগুলোকে আমরা বলছিলাম কি ফ্লাজেলা। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি। আমি যদি তোমাদের একটু দেখানোর ট্রাই করি জিনিসটা, দেখো এই যে ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা, এই ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটার মধ্যে আমরা এখানে কি পাইছিলাম? কিছু স্ট্রাকচার ছিল একদম শক্ত শক্ত, কিছু স্ট্রাকচার একদম শক্ত শক্ত এবং খুব ছোট ছিল, যেগুলোকে আমরা বলছিলাম কি, আর হচ্ছে স্ট্রেট ছিল, যেগুলোকে আমরা বলছিলাম পিলি। আর কিছু স্ট্রাকচার ছিল কি একটু লম্বা আর হচ্ছে একটু আঁকা বাঁকা, এগুলোকে আমরা বলছিলাম কি, এগুলোকে আমরা বলছিলাম হচ্ছে ফ্লাজেলা। এখন হচ্ছে এই ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে আমরা কি কিভাবে ক্লাসিফাই করতে পারি। দেখো ফ্লাজেলা, এখন আমরা জানবো ফ্লাজেলার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। আমরা কিছু ব্যাকটেরিয়া দেখবো যাদের ক্ষেত্রে কোনো ফ্লাজেলা নাই, যাদের ক্ষেত্রে কোনো ফ্লাজেলা নাই, যাদের ক্ষেত্রে কোনো ফ্লাজেলা নাই তাদেরকে আমরা বলবো এট্রাইকাস। মনে রাখবা, ট্রাইকাস কথাটার অর্থ হচ্ছে ফ্লাজেলা। কোনো কিছুর আগে যদি এ থাকে, এটা মানে হচ্ছে নাই, অর্থাৎ যার ক্ষেত্রে কোনো ফ্লাজেলা নাই। অর্থাৎ এর ক্ষেত্রে কি আছে? এর ক্ষেত্রে শুধু ব্যাকটেরিয়ার বডিটা আছে, ব্যাকটেরিয়ার দেহটা আছে, এভাবে তার কোনো ফ্লাজেলা নাই। এটাকে আমরা বলবো হচ্ছে এট্রাইকাস। আশা করি বুঝছো। এরপর আমরা পাবো হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া যাদের ক্ষেত্রে একটা ফ্লাজেলা আছে। একটা মানে হচ্ছে কি মোনো। তাহলে যাদের ক্ষেত্রে একটা ফ্লাজেলা আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে মনোট্রাইকাস। তাহলে মনোট্রাইকাসের ক্ষেত্রে কি হবে? মনোট্রাইকাসের ক্ষেত্রে ফ্লাজেলা একটা থাকবে। এই ধরো ফ্লাজেলা, এই ধরো ব্যাকটেরিয়ার দেহ, আর এই ব্যাকটেরিয়ার দেহ থেকে এক পাশ থেকে এইভাবে একটা ফ্লাজেলা বের হবে। এরপর দেখো, এরপর আমরা পাবো হচ্ছে, তাহলে আমরা কি পাইলাম? যার ক্ষেত্রে কোনো ফ্লাজেলা নেই তাদেরকে আমরা বললাম কি এট্রাইকাস, আর যার ক্ষেত্রে একটা ফ্লাজেলা আছে তাকে আমরা বললাম কি মনোট্রাইকাস। এরপর আমরা পাবো হচ্ছে এমফিট্রাইকাস। এমফি মানে হচ্ছে দুই পাশে, এমফি মানে হচ্ছে উভয় দিকে, এমফি মানে হচ্ছে দুই, মনে রাখবা এটা। তাহলে এমফিট্রাইকাস, এমফি মানে হচ্ছে দুই। তার মানে কি, যেসব ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়াতে আমরা পাবো এই ধরো ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়াতে আমরা পাবো হচ্ছে এখানে ফ্লাজেলা দুইটা আছে, দুই প্রান্ত থেকে এভাবে দুইটা ফ্লাজেলা বের হয়েছে। যাদের ক্ষেত্রে এভাবে দুইটা ফ্লাজেলা বের হবে দুই প্রান্ত থেকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে এমফিট্রাইকাস। আশা করি বুঝছো এটা। এরপরে হচ্ছে আমরা আরেক টাইপ পাবো, যেটাকে আমরা বলবো সেফালোট্রাইকাস। সেফালোট্রাইকাস, সেফালো কথাটার মানে মনে রাখবা, সেফালো মানে হচ্ছে মাথা। তার মানে এসব ব্যাকটেরিয়ার মাথার দিক থেকে, অর্থাৎ এক পাশ থেকে এক গুচ্ছ ফ্লাজেলা বের হবে। মাথার দিক থেকে এসব ব্যাকটেরিয়ার হচ্ছে মাথার দিক থেকে এভাবে একগুচ্ছ ফ্লাজেলা বের হবে। যেসব ব্যাকটেরিয়ার মাথার দিক থেকে এভাবে একগুচ্ছ ফ্লাজেলা বের হবে তাদেরকে আমরা বলবো সেফালোট্রাইকাস।
এরপর হচ্ছে আর কিছু আছে লফোট্রাইকাস। লফোট্রাইকাস মানে হচ্ছে এটা হচ্ছে সেফালোট্রাইকাসের মতোই, কিন্তু হচ্ছে এখানে ফ্লাজেলাগুলো দুই পাশ থেকে বের হবে। এখানে হচ্ছে ফ্লাজেলাগুলো দুই পাশ থেকে বের হবে, অর্থাৎ হচ্ছে দুই গুচ্ছ ফ্লাজেলা বের হবে। ব্যাকটেরিয়াটা দুই পাশ থেকে এভাবে দুই গুচ্ছ ফ্লাজেলা বের হবে, এই দিক থেকে এক গুচ্ছ, এই দিক থেকে এক গুচ্ছ। এটাকে আমরা বলবো হচ্ছে লফোট্রাইকাস। এরপর সবার শেষে আমরা পাবো হচ্ছে পেরিট্রাইকাস। পেরি মানে হচ্ছে চারপাশে, পেরি মানে হচ্ছে পেরিফেরি, অর্থাৎ হচ্ছে চারপাশ। তাহলে এরপর আমরা কিছু পাবো পেরিট্রাইকাস। পেরি মানে মনে রাখবা চারপাশ। তার মানে এসব ব্যাকটেরিয়াতে চারপাশ থেকে যে কোনো দিক থেকেই ফ্লাজেলা বের হবে, কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো দিক থেকেই এভাবে ফ্লাজেলা বের হবে। এই যে কোনো দিক থেকে এভাবে ফ্লাজেলা বের হলে সেগুলোকে আমরা বলবো পেরিট্রাইকাস। তাহলে ফ্লাজেলার উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন কি কি পাইলাম? কিছু ব্যাকটেরিয়া পাবো যার ক্ষেত্রে হচ্ছে কি কোনো ধরনের ফ্লাজেলা নাই, অর্থাৎ হচ্ছে এর ক্ষেত্রে ফ্লাজেলা অ্যাবসেন্ট, এটাকে আমরা বলবো অ্যাট্রাইকাস। এরপরে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া পাবো যাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফ্লাজেলা আছে, যাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা ফ্লাজেলা আছে তাদেরকে আমরা বলবো মনোট্রাইকাস। মনো মানে হচ্ছে এক। এরপর কিছু ব্যাকটেরিয়া পাবো আমরা যার দুই পাশ থেকে দুইটা ফ্লাজেলা বের হইছে, দুই মানে হচ্ছে ইনফি, তাহলে এটাকে বলবো আমরা ইনফিট্রাইকাস। আর কিছু ব্যাকটেরিয়া পাবো যার এক পাশ থেকে অর্থাৎ মাথার দিক থেকে এইভাবে একগুচ্ছ ফ্লাজেলা বের হইছে, এটাকে আমরা বলবো সেফালোট্রাইকাস। সেফালো কথাটার মানে হচ্ছে মাথা। এরপরে হচ্ছে আর কিছু ব্যাকটেরিয়া পাবো যার হচ্ছে মাথার দিক থেকেও আর পিছন দিক থেকেও এইভাবে একগুচ্ছ করে দুই গুচ্ছ ফ্লাজেলা বের হবে, এটাকে আমরা বলবো লফোট্রাইকাস। এরপর হচ্ছে পেরিট্রাইকাস, যার চারপাশ থেকেই ফ্লাজেলা বের হবে, কোন দিক থেকে বের হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এটাকে আমরা বলবো হচ্ছে পেরিট্রাইকাস। এবার হচ্ছে আমাদের একটু উদাহরণ মনে রাখতে হবে, কোন কোন ব্যাকটেরিয়া অ্যাট্রাইকাস, কোন কোন ব্যাকটেরিয়া মনোট্রাইকাস, এগুলোর একটু উদাহরণটা মনে রাখতে হবে। মনে রাখবা অ্যাট্রাইকাস হচ্ছে করিনিব্যাকটেরিয়াম ডিফথেরি, এখানে ডিফথেরি কথাটা মনে রাখবা শুধু। তাহলে করিনিব্যাকটেরিয়াম ডিফথেরি যেটা, এটাতে আমরা পাবো কি অ্যাট্রাইকাস। আর মনোট্রাইকাস যেটা, সেটা আমরা পাবো হচ্ছে ভিব্রিও অর্থাৎ কমাকৃতির ব্যাকটেরিয়াতে। একটা কমাকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও কলেরি, যেটা হচ্ছে কলেরা রোগ সৃষ্টি করে, এটাতে আমরা পাবো এভাবে মনোট্রাইকাস। এরপর আমরা এমফিট্রাইকাস পাবো হচ্ছে স্পাইরাল শেপ ব্যাকটেরিয়াগুলোতে। স্পাইরিলাম ব্যাকটেরিয়াতে আমরা পাবো কি এমফিট্রাইকাস টাইপের ফ্লাজেলা। সেফালোট্রাইকাস আমরা পাবো হচ্ছে সিউডোমোনাস। সিউডোমোনাস জাস্ট একটা নাম মনে রাখলে হবে। এরপর লফোট্রাইকাস, লফোট্রাইকাসটাও আমরা স্পাইরিলামে পাইতে পারি। আর যেটা পেরিট্রাইকাস, এটা আমরা পাইতে পারি হচ্ছে ইকুলাইতে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা। আচ্ছা, এখন আমরা পড়ব কি? এখন আমরা পড়ব হচ্ছে ব্যাকটেরিয়ার জনন। ব্যাকটেরিয়ার জননের মধ্যে আমরা ফার্স্টে যেটা পড়ব এবং হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দ্বিবিভাজন। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছিলাম দ্বিবিভাজন মানে কি ছিল। দ্বিবিভাজন মানে হচ্ছে একটা কোষ সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা নতুন জীবের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় দ্বিবিভাজন, বা হচ্ছে এটা এক টাইপের অ্যামাইটোসিস। আমরা পড়ে আসছিলাম না অ্যামাইটোসিসে কি হচ্ছিল, এই ধরো একটা কোষ সরাসরি মাঝখান বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা নতুন কোষের সৃষ্টি করতেছিল, দুইটা নতুন জীবের সৃষ্টি করতেছিল। এটা একটা কোষ থেকে সরাসরি দুইটা নতুন কোষের সৃষ্টি হয়ে যাচ্ছিল, এটাকে বলছিলাম আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন। এবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই অ্যামাইটোসিসটাকেই আমরা বলবো কি দ্বিবিভাজন। তাহলে আমরা যদি একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা কল্পনা করি, একটা ব্যাকটেরিয়ার ভেতরে কি ছিল, মুক্ত ক্রোমোজোম ছিল। দ্বিবিভাজন হইতে হলে ফার্স্টে কি হয় দেখো, ফার্স্টে এই মুক্ত ক্রোমোজোমটা ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়। তাহলে আমি দিই এই যে মুক্ত ক্রোমোজোমটা, এই ধরো মুক্ত ক্রোমোজোমটা, এই মুক্ত ক্রোমোজোমটা কি হবে, মুক্ত ক্রোমোজোমটা ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হবে। এটা হচ্ছে ধাপ নাম্বার 1। তাহলে প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে ব্যাকটেরিয়ার মুক্ত ক্রোমোজোমটা তার প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়।
এরপর কি হয় দেখো, এরপরের ধাপে ব্যাকটেরিয়ার মুক্ত ক্রোমোজোমটাকে আমরা আসলে ব্যাকটেরিয়ার ডিএনএও বলতে পারি। এই ব্যাকটেরিয়ার মুক্ত ক্রোমোজোম বা ডিএনএটা রেপ্লিকেশন হয়। আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি না ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশন মানে কি ছিল? রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ, অর্থাৎ হচ্ছে ডিএনএ ডাবল হওয়ার, ডিএনএ সংখ্যা বৃদ্ধি হওয়ার প্রক্রিয়া। তাহলে এই মুক্ত ক্রোমোজোমটা যখন বা হচ্ছে ডিএনএটা যখন রেপ্লিকেশন হবে, তখন কি হবে? এই একটা ডিএনএ থেকে এভাবে একটা ডিএনএ বা একটা ক্রোমোজোম থেকে এভাবে দুইটা ক্রোমোজোমের সৃষ্টি হবে, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোমের সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 2। দ্বিতীয় ধাপে তাহলে কি হয়? ডি বিভাজনের দ্বিতীয় ধাপে ডিএনএ ডাবল হয় বা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। এরপর দেখো তৃতীয় ধাপটাতে কি হয়? তৃতীয় ধাপটাতে এই বরাবর হচ্ছে প্লাজমা মেমব্রেনটা এদিকে আর এদিকে বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে এদিকে আর এদিকে যদি আমি প্লাজমা মেমব্রেনটাকে বাড়াই দিই, তাহলে প্লাজমা মেমব্রেনটা বড় হয়ে যাবে, ব্যাকটেরিয়ার সাইজটা একটু কি দেখতে বড় হবে। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হয়? প্লাজমা মেমব্রেনটা বৃদ্ধি প্রাপ্ত হয়। কোন বরাবর বৃদ্ধি প্রাপ্ত হয়? মাঝখান বরাবর। তাহলে এই দুই পাশ আমি আগে থেকে এঁকে রাখি, এই ধরো আগের থেকে দুই পাশটা, আর হচ্ছে মাঝখান বরাবর এই প্লাজমা মেমব্রেনটা কি হবে? প্লাজমা মেমব্রেনটা বৃদ্ধি প্রাপ্ত হবে। তাহলে এই বরাবর যদি দুই দিকে প্লাজমা মেমব্রেনটা বৃদ্ধি প্রাপ্ত হয়, তাহলে কি হবে? এই মুক্ত ক্রোমোজোমগুলো দুই দিকে সরে যাবে। তাহলে এই মুক্ত ক্রোমোজোমগুলো এখন দুই প্রান্তে চলে আসবে। এই ধরো একটা ক্রোমোজোম, এই ধরো আরেকটা ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমগুলো এখন দুই প্রান্তে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 3। আমি যদি আবার বলে যাই, প্রথম ধাপে আমাদের কি হয়? প্রথম ধাপে মুক্ত ক্রোমোজোমটা প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়। দ্বিতীয় ধাপে হচ্ছে এই মুক্ত ক্রোমোজোমটার বা হচ্ছে ডিএনএটার রেপ্লিকেশন হয়। তৃতীয় ধাপে হচ্ছে প্লাজমা মেমব্রেনটা, ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনটা মাঝখান বরাবর দুই দিকে বৃদ্ধি প্রাপ্ত হয়, যার কারণে ডিএনএ বা ক্রোমোজোমগুলো হচ্ছে দুই পাশে সরে যায়। এরপর দেখো এরপরের ধাপে এই যে আমার প্লাজমা মেমব্রেনটা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে মাঝখান বরাবর খাঁজের সৃষ্টি হয়। খাঁজ মানে কি? খাঁজ মানে হচ্ছে এটা মাঝখান বরাবর এভাবে ভেতরের দিকে ঢুকতে শুরু করে, এই যে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, এই ভেতরের দিকে ঢুকে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় খাঁজের সৃষ্টি হওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের কি? ধাপ নাম্বার 4। ধাপ নাম্বার 4 এ তাহলে কি হয়? এখানে খাঁজের সৃষ্টি হয়। এরপর কি হবে দেখো, খাঁজের সৃষ্টি হইতে এক পর্যায়ে গিয়ে এটা হচ্ছে পুরা ব্যাকটেরিয়া দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়া দুই ভাগে ভাগ হয়ে শেষ ধাপে কি তৈরি করবে? দুইটা অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করবে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের দ্বিবিভাজন প্রক্রিয়া। তাহলে দ্বিবিভাজন প্রক্রিয়া কি হলো? একটা মাতৃ ব্যাকটেরিয়া থেকে দুইটা অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি হইলো, এবং এখানে কোনো ধরনের মধ্যবর্তী পর্যায়ের প্রয়োজন হয় নাই, যেমনটা আমাদের মাইটোসিসে প্রয়োজন হয়। যেমন মাইটোসিসে প্রোফেজের প্রয়োজন হয়, প্রোমেটাফেজের প্রয়োজন হয়, মেটাফেজের প্রয়োজন হয়, অ্যানাফেজ, টেলোফেজ এগুলোর প্রয়োজন হয়। এগুলোর প্রয়োজন কিন্তু আমাদের এখানে দ্বিবিভাজন বা অ্যামাইটোসিসে হয় না। অ্যামাইটোসিসে বা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া সরাসরি একটা কোষ, এখানে দেখা যাচ্ছে সরাসরি একটা কোষ কিসে পরিণত হয়ে গেছে? সরাসরি একটা কোষ দুইটা কোষে পরিণত হয়ে গেছে। এই প্রক্রিয়াটাকে বলবো আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন। আমি আবার বলি কি হয় এখানে? প্রথমে হচ্ছে এই মুক্ত ক্রোমোজোম বা ডিএনএটা প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়, এরপর ডিএনএটা ডাবল হয়, সংখ্যা বৃদ্ধি হয়, এরপর হচ্ছে মাঝখান বরাবর প্লাজমা মেমব্রেন দুই দিকে বৃদ্ধি প্রাপ্ত হয়, চতুর্থ ধাপে গিয়ে এই প্লাজমা মেমব্রেনে খাঁজের সৃষ্টি হয়, পঞ্চম ধাপে গিয়ে খাঁজ বরাবর এটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আশা করি বুঝছো এতটুকু। এরপর ব্যাকটেরিয়ার আরেকটা জনন প্রক্রিয়া হচ্ছে মুকুল উৎকম বা হচ্ছে বার্ডিং বা হচ্ছে মুকুল সৃষ্টির মাধ্যমে প্রজনন। তাহলে আমাদের জানতে হবে ফার্স্টে মুকুলটা কি জিনিস। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, সাপোজ এটা একটা ব্যাকটেরিয়া। এখন দেখো এই ব্যাকটেরিয়াটাতে দেখা যাবে কিছুদিন পর এভাবে এক পাশে একটা এভাবে উপবৃদ্ধি তৈরি হবে। এই উপবৃদ্ধিটাকে বলা হয় হচ্ছে মুকুল, বা হচ্ছে ইংলিশে বললে এটাকে বলা হয় বাট। এই বাটটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হইতে এক পর্যায়ে সে হচ্ছে মাতৃ ব্যাকটেরিয়া থেকে ডিটাচ হয়ে যাবে। মাতৃ ব্যাকটেরিয়া থেকে ডিটাচ হয়ে সে আরেকটা নতুন পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়াতে পরিণত হবে। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় মুকুল উৎকম বা হচ্ছে মুকুল সৃষ্টির মাধ্যমে জনন। তাহলে মুকুল উৎকমটা কিরকম? মুকুল উৎকমটা হচ্ছে ব্যাকটেরিয়ার এক পাশে কি হবে? একটা মুকুলের সৃষ্টি হবে। কিছুদিন পর
মুকুলটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাতৃ ব্যাকটেরিয়া থেকে আলাদা হয়ে যাবে এবং একটা পূর্ণাঙ্গ নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি করবে। এই ধরনের জনন প্রক্রিয়াকে আমরা বলবো কি মুকুল উদ্গম। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা জানবো হচ্ছে ওযৌন জনন। আচ্ছা, ওযৌন জনন মানে হচ্ছে কি, যেই টাইপের জননে কোনো ধরনের শুক্রাণু আর ডিম্বাণু কি হয় না, মিলন হয় না। এখন দেখো এখানে আমরা যে পড়ে আসছি দ্বিবিভাজন, দ্বিবিভাজনে কি শুক্রাণু ডিম্বাণুর কোনো মিলন হয়েছে? হয় নাই। তাহলে দ্বিবিভাজন হচ্ছে এক টাইপের ওযৌন জনন। এরপর দেখো মুকুল উদ্গম যেটা দেখছি, এটাতে তো মুকুল সৃষ্টির মাধ্যমে জনন হয়েছে, এখানেও কিন্তু কোনো শুক্রাণু বা ডিম্বাণুর মিলন হয় নাই। তাহলে এই যে শুক্রাণু বা ডিম্বাণুর মিলন না হলে এগুলোকে আমরা বলবো ওযৌন জনন। বইতে যেহেতু ওযৌন জননটাকে কি আলাদাভাবে লিখছে, দ্বিবিভাজন আর মুকুল উদ্গম থেকে আলাদাভাবে লিখছে, তাই আমি আলাদাভাবে বলতেছি, কিন্তু আসলে জিনিসগুলো সব সেম। দ্বিবিভাজন আর মুকুল উদ্গম হচ্ছে ওয়ান টাইপ অফ ওযৌন জনন। তাহলে বইতে ওযৌন জনন কি কি দিচ্ছে দেখো। বইতে ওযৌন জনন দিচ্ছে ফার্স্টে গনিডিয়া। আমাদের জানতে হবে গনিডিয়া মানে কি। গনিডিয়া মানে মনে রাখবা ওযৌন জনন একক। গনিডিয়া মানে হচ্ছে ওযৌন জনন একক। তাহলে দেখো কি হয় গনিডিয়ার ক্ষেত্রে। এই ধরো একটা মাতৃ ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যাবে এ যখন বেশি খাবার দাবার পাবে, বেশি খাবার ভক্ষণ করবে, তখন দেখা যাবে এর মাঝখানে এভাবে কিছু ছোট্ট ছোট্ট ওযৌন জনন একক সৃষ্টি হয়েছে, যেগুলো থেকে পরবর্তীতে নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হবে। তাহলে এগুলো হচ্ছে ওযৌন জনন একক বা হচ্ছে গনিডিয়া। এগুলো ব্যাকটেরিয়ার, মাতৃ ব্যাকটেরিয়ার অভ্যন্তরে তৈরি হবে। কিছুদিন পর এই ওযৌন জনন এককগুলো বাইরে বের হয়ে আসবে এবং বাইরে বের হয়ে এসে প্রত্যেকে হচ্ছে কি আলাদা ভাবে এক একটা নতুন ব্যাকটেরিয়ায় পরিণত হবে। এই যে ওযৌন জনন একক সৃষ্টির মাধ্যমে বা গনিডিয়া সৃষ্টির মাধ্যমে ব্যাকটেরিয়ার জনন প্রক্রিয়াটা, এটা থেকে কোনো শুক্রাণু ডিম্বাণু মিলনের প্রয়োজন হয়েছে? হয় না। তাই এটা হচ্ছে কি এক ধরনের ওযৌন জনন। আরেক টাইপের ওযৌন জনন হচ্ছে এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে। এখন দেখো এন্ডোস্পোর মানে কি। এন্ডোস্পোর মানে হচ্ছে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়া যখন খাবার পাবে না, খাবারের অভাব দেখা দিবে, খাবারের অভাব দেখা দিলে কিছু ব্যাকটেরিয়া হচ্ছে সুপ্তাবস্থায় চলে যায়। সুপ্তাবস্থা মানে কি দেখো, খাবারের অভাব হইলে মানুষ যদি অনেক দিন ধরে খাবার না খেয়ে থাকে তবে মানুষ কিন্তু বাঁচতে পারবে না। কিন্তু ব্যাকটেরিয়াকে সৃষ্টিকর্তা এমন একটা শক্তি দিয়েছে, ব্যাকটেরিয়া হচ্ছে কি খাবার না খেলে সে সুপ্তাবস্থায় চলে যেতে পারে। সুপ্তাবস্থা মানে হচ্ছে এমন একটা অবস্থা যেটাতে ব্যাকটেরিয়াটাকে দেখতে মনে হবে মৃত, কিন্তু আসলে সেটাকে হচ্ছে জীবন্ত। সে যদি পরবর্তীতে ওই ব্যাকটেরিয়াটা যদি খাবারের সন্ধান পায়, সে আবার কি হয়ে উঠবে, জীবন্ত হয়ে উঠবে। এই ক্ষমতাটা কিন্তু মানুষকে দেয় নাই। তাহলে এক্ষেত্রে ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় চলে যায় মনে রাখবা এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে। ব্যাকটেরিয়া যখন খাবারের অভাব হয় তখন ব্যাকটেরিয়ার ভেতরে এভাবে একটা গোলাকার জিনিস তৈরি হয়, যেটাকে বলা হয় স্পোর বা হচ্ছে এন্ডোস্পোর। এই স্পোরটা যখন সৃষ্টি হবে তখন ব্যাকটেরিয়া সুপ্তাবস্থায় চলে যাবে, অর্থাৎ হচ্ছে তাকে দেখে মনে হবে সে মৃত, কিন্তু আসলে সে জীবন্ত। সে যদি খাবারের সন্ধান পায় সে আবার কি হয়ে উঠবে, সে আবার হচ্ছে সক্রিয় হয়ে উঠবে। এখন দেখো এই ব্যাকটেরিয়াটা যদি খাদ্যের সন্ধান পায়, এই যদি আবার খাদ্যের সন্ধান পেলে বা হচ্ছে সে যদি ধরো প্রতিকূল অবস্থা যদি কাটাই ফেলে, প্রতিকূল অবস্থা মানে তার জন্য বিরূপ অবস্থাটা, এটা যদি কাটাই ফেলে সে আবার কি হয়ে ওঠে, সে আবার জীবন্ত হয়ে ওঠে। তাহলে এটা হচ্ছে এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে জনন। তাহলে দেখো গনিডিয়া আর এন্ডোস্পোর দুইটাই কিন্তু ব্যাকটেরিয়ার অভ্যন্তরে সৃষ্টি হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে গনিডিয়া কখন সৃষ্টি হবে, যখন ব্যাকটেরিয়া পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে, এটা হচ্ছে তার স্বাভাবিক জনন প্রক্রিয়া। আর এন্ডোস্পোর কখন তৈরি হবে, যখন ব্যাকটেরিয়া খাবার পাবে না, যখন ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে চলে যাবে। এবং এন্ডোস্পোরের মাধ্যমে কি হয়, ব্যাকটেরিয়া সুপ্তাবস্থায় চলে যায়। আশা করি ক্লিয়ার হয়েছে ওযৌন জনন পর্যন্ত। এরপর আমরা চলে যাব হচ্ছে যৌন জনন। যৌন জনন মানে কি? যৌন জনন মানে হচ্ছে কি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের মাধ্যমে যেই জননটা সম্পন্ন হয় সেটাকে আমরা বলে থাকি কি যৌন জনন। কিন্তু মনে রাখবা ব্যাকটেরিয়াতে কিন্তু কোনো শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয় না, তাই আসলে ব্যাকটেরিয়ার জননটাকে যৌন জনন বলা যায় না। যদিও বইতে লিখছে তাই বলতে হচ্ছে। এখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যৌন জনন বলতে বোঝানো হয়েছে যে জেনেটিক বস্তু ট্রান্সফার হওয়া, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে বংশগতীয় বস্তুটা ট্রান্সফার হওয়া।
এই ট্রান্সফার হওয়াটাকে বলা হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যৌন জনন, কিন্তু আসলে এটা যৌন জননের সাথে মিলে না। যৌন জনন হচ্ছে আসলে কি শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, কিন্তু এখানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় না। তাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জেনেটিক বস্তু ট্রান্সফার হওয়ার প্রক্রিয়াটাকেই বলে নিব কি যৌন জনন। এই যৌন জননের মধ্যে হচ্ছে তিন টাইপের আছে। কি কি যৌন জনন আছে? একটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশনটা কি আমি বলে দিই। দেখো, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, তার পাশে এটা ধরো আরেকটা ব্যাকটেরিয়া। এখন দেখো, এই ব্যাকটেরিয়াতে ধরো মুক্ত ক্রোমোজোম আছে, প্লাজমিডও আছে। এই ব্যাকটেরিয়াতে ধরো শুধুমাত্র মুক্ত ক্রোমোজোম আছে। এখন কি হইতে পারে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে? দেখো, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে ম্যাটেরিয়াল ট্রান্সফার হইতে পারে। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছিলাম এভাবে শক্ত শক্ত কিছু স্ট্রাকচার ছিল ব্যাকটেরিয়াতে, যেগুলোকে আমরা বলে আসছিলাম পিলি। এই পিলির মাধ্যমে ব্যাকটেরিয়া কি পোষকের সাথে সংযুক্ত হয় বা এক ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়ার সাথে সংযুক্ত হয়। তাহলে কি হবে? দেখো, এই ব্যাকটেরিয়াগুলো পিলির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা এভাবে সরু নালীপথের সৃষ্টি করবে। এই যে একটা সরু টিউবের সৃষ্টি করবে, নালীপথের সৃষ্টি করবে পিলির মাধ্যমে। এই যে নালীপথটা সৃষ্টি করলো, এটাকে বলা হয় হচ্ছে কনজুগেশন টিউব। এটাকে আমরা বলবো কনজুগেশন টিউব। এখন দেখো, এই কনজুগেশন টিউব দিয়ে কি হবে? এই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডের কিছু অংশ এই ব্যাকটেরিয়াতে চলে যাবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটা পূর্ণাঙ্গ প্লাজমিডের সৃষ্টি করে ফেলবে। তাহলে দেখো, এই ব্যাকটেরিয়াটাতে আগে কোনো প্লাজমিড ছিল না, কিন্তু পরবর্তী ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা একটা নালীর মাধ্যমে, কনজুগেশন নালী পথের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়াতে চলে আসছে। তার মানে এখানে কি হয়েছে? জেনেটিক ম্যাটেরিয়ালের স্থানান্তর হয়েছে। কিভাবে হয়েছে? কনজুগেশন টিউব সৃষ্টির মাধ্যমে। এই টাইপের যৌন জননকে বলা হয় কনজুগেশন প্রক্রিয়া। আশা করি বোঝা গেছে। তাহলে একটা আমরা জেনে ফেললাম কনজুগেশন প্রক্রিয়া। এরপর দেখো, আরেকটা হচ্ছে কি ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? দেখো, ধরো একটা ব্যাকটেরিয়া, আমি এখানে একটা ব্যাকটেরিয়া আঁকলাম, ধরো পাশের এই ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা আঁকলাম এটা ধরো মৃত ব্যাকটেরিয়া। এরপর ধরো আমি তার পাশে আরেকটা ব্যাকটেরিয়া আঁকলাম, এই ব্যাকটেরিয়াকে ধরে নাও জীবন্ত, এটা ধরে নাও জীবন্ত ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? এই মৃত ব্যাকটেরিয়াতে কি আছে? তার বংশগতীয় বস্তু আছে। এখন এই মৃত ব্যাকটেরিয়া থেকে বংশগতীয় বস্তু কিন্তু জীবন্ত ব্যাকটেরিয়াতে স্থানান্তর হইতে পারে। তাহলে মৃত ব্যাকটেরিয়া থেকে বংশগতীয় বস্তু যদি জীবন্ত ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়, তবে সেই প্রক্রিয়া স্থানান্তর বা ট্রান্সফার হয়, সেটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন প্রক্রিয়া। তাহলে ট্রান্সফরমেশন প্রক্রিয়া মানে কি? ট্রান্সফরমেশন প্রক্রিয়া মানে যে টাইপের জনন প্রক্রিয়ায় বংশগতীয় বস্তুটা মৃত ব্যাকটেরিয়া থেকে জীবন্ত ব্যাকটেরিয়াতে চলে আসবে। এরপরে হচ্ছে আরেক টাইপের জনন প্রক্রিয়া হচ্ছে ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন হয় দুইটাই জীবন্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ধরো হচ্ছে এই ব্যাকটেরিয়াটাও জীবন্ত, ধরো হচ্ছে এই ব্যাকটেরিয়াটাও জীবন্ত, দুইটাই জীবন্ত ব্যাকটেরিয়া। এখন ধরো এই ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু, এই ব্যাকটেরিয়াটাকে ধরো একটা ভাইরাস আক্রমণ করছে। ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে আমরা বলে থাকি ফাস ভাইরাস। এই ভাইরাস কিন্তু বসে থাকবে না, সে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হবে, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে সে দৌড়াবে। এখন দেখো, সে যখন এই ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করছিল, তখন এই ব্যাকটেরিয়া থেকে তার জেনেটিক ম্যাটেরিয়াল কিছু ভাইরাসের দেহে চলে গেছে। এই ভাইরাসটা, তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা, ভাইরাসটা যখন উঠে দূরতে দূরতে আরেকটা ব্যাকটেরিয়ার কাছে আসলো, তখন সে সাথে করে নিয়ে আসলো কি? আগের ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটা। আগের ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু এই ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করলো। তাহলে যে টাইপের ট্রান্সফার প্রক্রিয়ায়, যে টাইপের বংশগতীয় বস্তু স্থানান্তর প্রক্রিয়াটা ভাইরাসের মাধ্যমে হয়, ফার্স্ট ভাইরাসের মাধ্যমে হয়, সেটাকে আমরা বলবো ট্রান্সডাকশন। তাহলে হচ্ছে ব্যাকটেরিয়াতে যৌন জনন কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি হয়? কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। কনজুগেশন হয় কিভাবে? কনজুগেশন নালীপথ সৃষ্টির মাধ্যমে। ট্রান্সফরমেশন মানে হচ্ছে মৃত ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তু জীবন্ত ব্যাকটেরিয়াতে চলে আসলে। ট্রান্সডাকশন মানে হচ্ছে ভাইরাসের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বস্তু আরেকটা ব্যাকটেরিয়াতে চলে আসে। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগটা পড়লাম, আর হচ্ছে ব্যাকটেরিয়ার জননটা পড়লাম। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কিছু না বুঝে থাকো কমেন্ট বক্সে জানাবো অবশ্যই। আর হচ্ছে ভিডিওটা বারবার রিকেপ করবা। তাহলে আশা করি সবাই
বুঝতে পারছো? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দরভাবে থেকো।